প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা কিন্তু সরকারের প্রতি খুব বেশি পজিটিভ অ্যাপ্রোচ দেখায়নি। কারণ হচ্ছে তারা এখানে দীর্ঘ 1.5 দশক ধরে তাদের নিয়ন্ত্রিত একটা পুতুল সরকার বসিয়েছিল, তাদের পেছনে সব ধরনের ইনভেস্টমেন্ট করেছে, আন্তর্জাতিক অঙ্গনে তাদের জন্য মার্কেটিং করেছে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে সেই সরকারের পতনের পরে ইন্ডিয়া ভাবছে যে তাদের সবচেয়ে বড় খুঁটি এখান থেকে পড়ে গিয়েছে। তো এই বিষয়টি আসলে তারা মেনে নিতে পারছে না, যার ফলে বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার জন্য আমরা দেখেছি যে সরকার গঠনের শুরুর দিকেই মাইনরিটির নামে মূলত কিছু লোকজনকে শাহবাগে বিভিন্ন জায়গায় আন্দোলন করিয়েছে, যার পেছনেও ইন্ডিয়ান ইনভলভমেন্ট আছে, যেটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন। তারা বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, ধর্ষণ হচ্ছে। সেই ঘটনাগুলো আসলে যেভাবে তারা বলছে তার অধিকাংশই অসত্য। কিছু ঘটনা হয়তো ঘটছে যেটা রাজনৈতিক পট পরিবর্তন হলে বাংলাদেশে ঘটে, এবং সেটা রাজনৈতিক কারণ, এটা কোনো সাম্প্রদায়িক ঘটনা না। তার পরপরই আমরা দেখলাম সচিবালয়ে আনসারদের একটা বিদ্রোহ, বা বিশেষ করে উপদেষ্টাদেরকে লাঞ্ছিত করা একটা বিগ প্রজেক্ট আনসারদের ছিল, সেটি ভেস্তে গেছে। তৃতীয় আমরা এসে দেখলাম যে এই পার্বত্য চট্টগ্রামের এই অস্থিরতা। এখন এই ঘটনার সূত্রপাত হলো কোথা থেকে, যে একজন চোর বাইক চুরি করতেছিল, সেটি ধরা পড়ায় আপনার যে আপনার চোর ছিল সেও আপনার এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সম্প্রদায়ের লোক ছিল, আবার যারা মেরেছে তারাও কিন্তু এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, সম্ভবত চাকমারা যেন মারমা কমিউনিটির লোক ছিল। তাহলে এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বা উপজাতি বা আদিবাসী তাদেরই একজন লোককে তারাই কিন্তু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করলো। সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো পাহাড়কে উত্তপ্ত করা হলো, এবং বাঙালি পাহাড়ি সহিংসতা বা সংঘর্ষ হিসেবে এটাকে দেখানো হলো। ঢাকায় আবার সেটাকে নিয়ে আপনার আরো তীব্র আলোচনা বা ধরেন একটা তীব্র গতি দেওয়া হলো। বোঝা যাচ্ছে যে ঘটনাগুলো একটার সাথে একটা লিঙ্ক। এখন পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় বিশেষ করে কিছু সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলকে আলাদা করার জন্য ভারতের পৃষ্ঠপোষকতায়, ভারতের মণিপুর মিজোরাম থেকে ট্রেনিং নিয়ে, অস্ত্র নিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করে যাচ্ছে। রাজনৈতিক সরকারগুলো নানান কারণে বিদেশি চাপে আসলে এই সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালালেও তাদেরকে নির্মূল করা সম্ভব হয়নি। বরঞ্চ ওইখানকার যারা দায়িত্বপ্রাপ্ত সামরিক বাহিনী কিংবা প্রশাসনের অন্যান্য লোকেরা, তারাও অনেকে সেই বিদেশিদের এজেন্ট হয়ে ওই সশস্ত্র গোষ্ঠীকে সহযোগিতা করেছে, যার ফলে এই গোষ্ঠীগুলোকে নির্মূল করা যায়। আমরা পরিষ্কারভাবেই বলেছি, বাংলাদেশের সামরিক বাহিনী এই জুলাই অভ্যুত্থানে যেভাবে ছাত্র জনতার সেন্টিমেন্টকে ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের পক্ষে দাঁড়িয়েছে, নিশ্চয়ই পার্বত্য চট্টগ্রামেও সেই সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের যারা অধিবাসী রয়েছে, সেটা মুসলমান, অন্য সম্প্রদায়ের, সবার প্রতি সেই দৃষ্টিভঙ্গিটা রাখবে। সুতরাং সামরিক বাহিনী সেখানে সেই সঠিকভাবেই তাদের প্রতি সহানুভূতি দেখাবে এবং তাদের প্রতি ন্যায় বিচার করবে, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য সামরিক বাহিনীর যে অভিযান, সেই অভিযানে আমাদের পূর্ণ সমর্থন থাকবে এবং সেই অভিযান পরিচালনার কোনো বিকল্প নেই। এখানে কিছু এনজিও, ঢাকায় কিছু সুশীল সমাজ, প্রকৃত অর্থে যারাও বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন, তারা অনেকে আসলে তাদের একটা ভারসাম্যপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য তারা নানান ধরনের কথা বলতে পারেন। কিন্তু প্রকৃত অর্থে পার্বত্য চট্টগ্রাম থেকে যদি সামরিক বাহিনীকে তুলে নেওয়া হতো, অনেক আগেই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলা হতো। সুতরাং সামরিক বাহিনীর উপস্থিতি সেখানে জোরে সোরেই থাকতে হবে। এবং এই যে পাহাড়ি বাঙালি কিংবা সেটেলার বাঙালি, এই সমস্ত টার্ম বলে মূলত এখানকার বিশেষ করে বাংলাদেশের একটা আলাদা পার্ট হিসেবে পাহাড়কে প্রতিষ্ঠা করার যে একটা অপচেষ্টা এবং মূল জনগোষ্ঠী থেকে যে তাদেরকে আলাদা করে দেখানো একটা প্রচেষ্টা, এটি ষড়যন্ত্র এবং এর পেছনে ধ্রুবসন্ধি রয়েছে। এই জায়গায় আমাদের কারো যেন সমর্থন না থাকে, এটা পরিষ্কার। অবশ্যই পাহাড়ে যারা অন্যান্য উপজাতি কিংবা ক্ষুদ্র নৃতাত্ত্বিক সম্প্রদায়ের লোকজন আছে, তাদের উপরে কোনো অবিচার হলো, অন্যায় হলে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করব, আমরা নিন্দা জানাবো। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অক্ষুণ্ণ রাখার প্রশ্নে আমি যেটা দেখেছি, অধিকাংশ পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী, সেটা আপনার বাঙালি হোক কিংবা অবাঙালি হোক, সবাই একমত। শুধুমাত্র কিছু সশস্ত্র গোষ্ঠী
গোটা পার্বত্য চট্টগ্রামকে জিম্মি করে তাদের ফায়দা লাভের জন্য দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। যেমন 96 যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে যে শান্তি চুক্তি হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন যে সেই শান্তি চুক্তির মধ্যস্থতা করেছিল ভারত। বাংলাদেশের সমস্যা ভারত কেন মধ্যস্থতা করতে হবে? ভারতের এখানে ইন্টারেস্টটা কি, বা ভারতের এখানে সংশ্লিষ্টতা কোথা থেকে তৈরি হলো? কারণ এই সন্তু লারমা সহ সেখানকার সেই সময়ের যারা এই সশস্ত্র জনগোষ্ঠীর নেতা ছিলেন, তাদেরকে ভারত সব ধরনের আর্থিক, অস্ত্র, সব ধরনের সহযোগিতা করেছে, এবং ভারত তার নিজের স্বার্থে ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এবং যখন তারা আওয়ামী লীগের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, তখন আবার তারা লোক দেখানোর জন্য তারা এই শান্তি চুক্তির আপনার নামে মূলত এই মধ্যস্থতাটা করেছেন। কিন্তু কার্যত ওইখানে যাদেরকে দীর্ঘদিন ধরে ভারত সহযোগিতা করে যাচ্ছেন সেটা তার অব্যাহত আছে। এবং এখন যখন মণিপুর যখন আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে এর আগেই ঘোষণা হয়েছে, সেখানে স্বাধীনতার জন্য আন্দোলন করছে, তখন ভারত মূলত বাংলাদেশের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে যে মণিপুরের এই স্বাধীনতাকামী আন্দোলনকারীদের দমনের জন্য বাংলাদেশ ভারতের পাশে থাকে। এখন বাংলাদেশের বর্ডার কান্ট্রি হিসেবে বাংলাদেশ এখনকার যে পরিস্থিতি, কোনো পক্ষে অবস্থা নিতে পারে না, যার ফলে মূলত ভারত এই গেমটা খেলছে যে বাংলাদেশের এই অঞ্চলকে অস্থিতিশীল করে তারপরে তার মণিপুর যেন নিয়ন্ত্রণ করতে পারে এবং বাংলাদেশও যেন তার পাশে থাকে। এই জন্য বলা চলে কিছুটা ব্ল্যাকমেইল করা বলেন, চাপ প্রয়োগ করা বলেন, এই প্রচেষ্টাটা হচ্ছে।